ভাব সম্প্রসারণ লিখতে গেলে মূল ভাব অবশ্যই আমাকে লিখতে হবে। তারপর 2 নম্বরে সম্প্রসারিত ভাব আর মন্তব্য, এই 3টা অংশ যেন সবসময় আমার মাথায় থাকে যে আমাকে 3টা অংশ লিখতে হবে। আর একটা মজার বিষয় যে মূল ভাব যে আমি লিখবো, এটাকে কিন্তু মূল ভাব কথাটা এখানে কোটেশন লেখা যাবে না। আমি লিখবো কিন্তু মূল ভাব যেন আমি না লিখি। 2 লাইনে লেখা শেষ করব, মূল ভাবটা লিখবো না, মানে কোটেশন থাকবে না। আচ্ছা, তারপর সম্প্রসারিত ভাব, এটা আমরা লিখবো, এটা তো জানি যে এরকম নিয়ম অনুযায়ী। মন্তব্য, এখন মূল ভাব যখন আমি লিখবো, স্যার যদি কমন না আসে তখন কিভাবে লিখবো? হ্যাঁ, আমি এটা অনেকেরই এরকম হয়, যদি কমন না আসে মূল ভাব, তাহলে আমি এই যে ভাব সম্প্রসারণের যে অংশটা আছে একটু বের করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে আমি একটা পেলাম যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখন এটা হঠাৎ করে আসলো পরীক্ষায়, কিন্তু আমি এটা পরে যাইনি, তাই বলে কি আমি লিখবো না? অবশ্যই লিখবো। আর তা লিখতে হবে উল্টো করে। উল্টো করে কি রকম? যে যারা নিচু স্বভাবের লোক, তারা সব সময় মানুষের পিছনে লেগে থাকে। এই যে নিচে থেকে আমি কিন্তু উপরে গেলাম, এই যে পাশের লোকে কিছু বলে। হ্যাঁ, আবার উপরে লেখা আছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, তার মানে তুমি সেটা। আর পাঁচের লোক বলতে যারা মানুষের পিছনে লেগেই থাকে, তবে যারা নিচু স্বভাবের লোক, তারা সবসময় মানুষের পিছে লেগে থাকে। এই গেল আমাদের মূল ভাব। তারপর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি এখানে লিখছি 4টা বা 6টা নিয়ম লিখছি, যে যেখানে এগুলো যদি আমরা মুখস্থ রাখি বা মাথায় রাখি, তাহলে আমাদের ভাব সম্প্রসারণ আজকের পর থেকে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। 1, বিরক্ত করা যাবে না, এক কথা 2বার লেখা যাবে না। আবার শোনো, এক কথা 2বার লেখা যাবে না। 2 নাম্বার, আমি আমরা লেখা যাবে না। তুমি লিখছো এটা না, তুমি কখনো ভাব সম্প্রসারণ লিখছো? তোমার কোনো উদাহরণ আছে? তুমি খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, আমি আমরা কেউ ইম্পর্টেন্ট না, সেই ক্ষেত্রে এই কথাগুলো এখানে লেখা যাবে না, আমি অথবা আমরা। 3 নম্বর, কবির উদ্দেশ্য বিষয় কিছু লেখা যাবে না। কবির উদ্দেশ্য বিষয়, কবি অমুক কবি এটা বলছেন, এখন উনি যদি না বলে থাকেন, এটা তুমি কোটেশন দিয়ে এটা লিখে ফেললা, যদি উনি এটা না বলেন, তাই এটা লেখা যাবে না। তারপর উক্তি পরিহার করা, নজরুল ইসলাম এটা বলছেন, এখন বাস্তবে দেখা গেল যে তোমার কথার সাথে ওনার কোনো মিলেই নাই, তাহলে যিনি খাতা কাটছেন উনি তো আর এমনিতেই খাতা কাটবেন না, ভালো করে দেখবেন যে কোটেশনে সেই একটা উক্তি লেখছে, এখন উক্তিটা যদি মিল না হয়, তাহলে তুমি কিন্তু নাম্বার থেকে বঞ্চিত হয়ে গেলা। রূপক ব্যবহার না করা, হ্যাঁ, তাহার মানে আমি রূপক ব্যবহার করতে গেলাম, মন মতো লিখতে গিয়ে আমি আটকিয়ে গেলাম, তাহলে এটা কখনো করা ঠিক না। তাহারে পরে মনে, এটা একজন কবির লেখা, সুফিয়া কামালের। তো এখানে আমাদের কিন্তু তাহারে মনে পড়ে, এখন কাকে বলছে? এখন তাহারে বলতে উনি কিন্তু স্বামীকেই বুঝাচ্ছেন, কিন্তু আমরা যখন কবিতাটা পড়বো তখন কিন্তু বুঝবো না, একটুও না। এখন তুমি যদি বুঝতে না পারো কার কথা লিখছো, এটা তুমি বলবা যে না, এটা কবির কথা, তারা কিন্তু নাম্বার দিবে না। শেষে যে ভাব সম্প্রসারণ কয় লাইনে লিখবো বা কয় পেজে লিখবো, 2.5 পেজের বেশি হবে না। 2.5 পেজের বেশি যেন কখনো না হয়, এটা মাথায় রাখবা। তাহলে আরেকবার বলে দিই, আমি যখন ভাব সম্প্রসারণের 3টা অংশ লিখবো, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য লিখবো, তখন অবশ্যই মনে রাখতে হবে আমি কোটেশন গুলো দিব না, কোটেশন ছাড়াই আমি লিখবো। আচ্ছা, তারপর কখনো এই জিনিসগুলো লিখতে গিয়ে আমি আমি আমরা, তারপর উক্তি লিখবো না, রূপক ব্যবহার করব না, কবির উদ্দেশ্য লিখবো না, আর অবশ্যই যেন 2.5 পেজে এটা হয়। আর মন্তব্য বেশি পেছানোর কোনো দরকার নেই, মন্তব্যটা আমরা নিজের ভাষায় 1 লাইনেই লেখা শেষ করে দেব, 1 লাইন। আর মূল ভাব যদি কমন না আসে, উল্টো করে লিখবো নিজের মন মতো করে। আর সম্প্রসারিত ভাব
এতক্ষণ যা লিখছি আমরা, মানে কোন বিষয়ে এটা বলছে এই বিষয়টা অনুধাবন করে তারপর আমরা সম্প্রসারিত ভাব লিখবো। আর মন্তব্য হচ্ছে যে এতক্ষণ যা পড়লাম মূল ভাব এবং সম্প্রসারিত ভাব, তার নির্দেশ, তার ভাব নির্দেশটাই হচ্ছে মন্তব্য। এক লাইনে শেষ করে দেব, ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা, আর সচেতন থাকবা। এই প্রত্যাশা রেখেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।